আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। দর্শকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমেই দৈনিক ইত্তেফাক, তাদের লিড নিউজ, নিম্ন আদালতে সুবিধা বেড়েছে, কষ্ট কমেনি বিচার প্রার্থীদের। আজ মহান স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন। এরপর আছে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সবাইকে কাজ করতে হবে, বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সমকাল, ঘুরে দাঁড়ানোর ৪৮ বছর। এরপরে মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। বাংলাদেশ প্রতিদিন, সমৃদ্ধির পথে দেশ, কমেনি বৈষম্য। নৌকা ডুবেছে, ৭৮ উপজেলায় জিতেছে বিদ্রোহী। শিল্প বিপ্লব ঘটাতে ১০০ অর্থনৈতিক অঞ্চল। এরপর আমাদের সময়, ঋণ খেলাপিদের আরেকটি সুযোগ দিতে চায় সরকার। এরপর আরেকটি খবর, সারা দেশে নিরাপত্তায় কোনো হুমকি নেই, বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরাতে শুনানি শুরু কানাডার আদালতে। আছে মানবজমিন, বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে, সেই চালক হেলপারের বিরুদ্ধে হত্যা মামলা। এরপরে জয় জয় দিন, বাস চাপায় মৃত্যু, মনে পড়ে তিশাকে, একই পথে শান্ত। ঐক্যফ্রন্টের কর্মসূচিতে বিএনপির অনাগ্রহ। এরপরে সময়ের আলো, মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো অসমাপ্ত, গৌরবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট, তাদের লিড নিউজ, ডোন্ট মুভ রোহিঙ্গা স্যাংস কনসেনসাস, ইউএন বলেছে এটি। আরেকটি খবর, ন্যাশন সেলিব্রেটস ইন্ডিপেন্ডেন্স ডে টুডে। দর্শক, এই ছিল পত্রিকার সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আলোচনায়, তবে যাওয়ার আগে আপনাদের সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আবু সাইদ খান, আপনিও সংবাদ শিরোনামগুলো শুনলেন। আমরা যে বিষয়টি দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই সেটি হলো স্বাধীনতা দিবস, একই সাথে জাতীয় দিবসও বটে। তো যে বিষয়টি, আপনি এই বিষয় নিয়ে অসংখ্যবার মিডিয়াতে কথা বলেছেন, যে চেতনাকে কেন্দ্র করে, যে লক্ষ্যকে কেন্দ্র করে এই স্বাধীনতা অর্জন, সেটি আমরা কতটা অর্জন করতে পেরেছি বা তার সম্মান কতটা রাখতে পেরেছি, সেটি আলোচনার একটি বড় ক্যানভাস। তারপরে এই দিনে একটু ছোট্ট করে আপনার মতামত জানতে চাই। ৪৮ বছর আগে আমরা অস্ত্রহাতে যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি, এবং সেদিন স্বাধীনতার ইশতেহারের, সেদিন স্বাধীনতার ঘোষণায় যেটা বলা হয়েছিল যে আমরা এমন একটা সমাজ চাই যেটা হচ্ছে মানবিক মর্যাদা, সাম্য এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেটা পরবর্তীতে আমাদের সংবিধানে সেখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথা স্পষ্ট করে বলা হয়েছে। স্বাধীনতার এই ৪৮ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ তার সাফল্যের সাক্ষ্য রেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে এখানে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়নি। মানুষে মানুষে বৈষম্য বেড়েছে শহরের সাথে গ্রামের। এখানে আমরা একটা সাম্যভিত্তিক মানবিক সমাজ এখনো গড়তে পারিনি। এটা আমার মনে হয় জাতির সামনে এবং এই স্বাধীনতা দিবসে এটা সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ। আমরা ৭১-এ সবাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী সবাই মিলে আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু মানুষে মানুষে এখন দেওয়াল বেড়েছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে এখনো আমরা মুক্ত হতে পারিনি। আমার মনে হয় এটা দেশের মানুষের জন্য আর একটা চ্যালেঞ্জ, এবং গণতন্ত্রকে সর্বব্যাপক এবং এর বিস্তৃত রূপ আমরা দিতে পারিনি। তো এটাও আর একটা চ্যালেঞ্জ। অতএব স্বাধীনতার যে মর্মবাণী, সে মর্মবাণী প্রতিষ্ঠা করাই আজকে জাতির সামনে এটা বড় কর্তব্য। এমনকি যেমন স্বাধীনতার যে
যারা ৭১ যে গণহত্যা করেছে তাদেরকে আন্তর্জাতিকভাবে আমরা সেই গণহত্যার স্বীকৃতি এখন আদায় করতে পারিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি বলেছেন এটাও আমাদের জন্য, এটা আমার মনে হয় আমরা যাই বলি ৪৮ বছর এটা লাগার কথা না। এটা আমাদের এক ধরনের, একজন মন্ত্রীও স্বীকার করেছেন কূটনৈতিক ব্যর্থতা রয়েছে। আমার মনে হয় সেখানে এটা করা দরকার। এখনো আমরা এটা আমরা কৃতিত্ব দাবি করতে পারি যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, কিন্তু এখনো যারা এখানে যুদ্ধাপরাধীদের দোষরদের বিচার হয়েছে, মানে এখানে দেশের ভিতর অভ্যন্তরে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, কিন্তু ওই ১৯৫ জন পাকিস্তানিকে চিহ্নিত করা হয়েছিল তাদেরকে আমরা কাঠগড়ায় এখনো দাঁড় করাতে পারিনি, এবং সেই ব্যাপারে আমাদের অগ্রগতি খুব সামান্য। কূটনৈতিক ব্যর্থতার কথা বলেছেন, সেই কূটনৈতিক ব্যর্থতার পিছনে কোনো রাজনীতি আছে কিনা, যে গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে? না, আমার মনে হয় সেই অতীতে রাজনীতি থাকলেও বর্তমান সরকার আমার মনে হয় এই ব্যাপারে আন্তরিক, কিন্তু এই ব্যাপারে যে কার্যকর উদ্যোগটা গ্রহণ করা উচিত ছিল সেই উদ্যোগ তারা গ্রহণ করতে পারেনি। এখানে এক ধরনের, আমি কি বলবো, এক ধরনের গুরুত্ব না দেওয়ার ব্যাপার রয়েছে, কিংবা এই ব্যাপারটার জন্য যতটা দক্ষতার সাথে যতটা কার্যকরভাবে এটা করা উচিত ছিল, যেমন বিভিন্ন আমাদের বন্ধু দেশগুলো এবং বিভিন্ন দেশের সঙ্গে আলাপ আলোচনা করা এবং এটাকে একটা ইস্যুতে পরিণত করার জন্য যে ভূমিকা এবং কার্যকর ভূমিকা দরকার ছিল, সেই ক্ষেত্রে গাফিলতি আছে, এটা অস্বীকার করার জন্য কোনো উপায় নেই। এবং আরেকটি আপনি বলেছেন যে অর্থনৈতিকভাবে আমরা একটি জায়গায় অবস্থান করলেও আমাদের মধ্যে যে সামাজিক সম্প্রীতি এবং সমতা তৈরির ক্ষেত্রে যে একটা প্রশ্ন রয়েছে, বৈষম্য বেড়েছে। কিন্তু আমরা দেখলাম যে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলার চেষ্টা করেছে গ্রাম হবে শহর সুযোগ সুবিধার দিক থেকে। তো সেটিও কিন্তু স্বাধীনতার লক্ষ্য বা স্বাধীনতার মাধ্যমে আমরা যে বিষয়টি অর্জন করার চেষ্টা করা হয়েছে, সমতা অর্জনের বিষয়টি, সেটি চেষ্টা করছে। সেই সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? সেটার বাস্তবায়নটা দরকার। গ্রাম হবে শহর মানে হচ্ছে গ্রামটা তো গ্রামই থাকবে, শহরের সুযোগ সুবিধা, অর্থাৎ গ্রামের স্কুলগুলো শহরগুলো স্কুলগুলোর মধ্যে পার্থক্য থাকবে না। গ্রামে বসেও সে চিকিৎসা সেবা পাবে, অন্যান্য সুযোগ সুবিধা পাবে, কিন্তু আজকে কি সেটা সম্ভব? সমস্ত কিছু তো রাজধানী কেন্দ্রিক। আমাদের সমস্ত সুযোগ সুবিধা সবকিছু এখানে, শিক্ষা, স্বাস্থ্য, সবকিছু, কাউকে ভালো চিকিৎসা পেতে হলে রাজধানীতে আসতে হয়, ভালো সবকিছুর জন্য আমাকে রাজধানীতে আসতে হয়, তাকে শিক্ষার জন্য রাজধানীতে আসতে হয়, সমস্ত কাজে আসতে হয়। অর্থাৎ আমরা স্বাধীনতার ৪৮ বছরে বলা যায় একটা রাজধানী ভিত্তিক দেশ গড়েছি, কিন্তু আমাদের সংবিধানে রয়েছে যে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সবকিছু বিকেন্দ্রীকরণ হবে, প্রশাসন এবং সুযোগের বিকেন্দ্রীকরণ হবে, কিন্তু সেটা কতটুকু ঘটেছে? আমরা কি গ্রাম থেকে সেই সুযোগ সুবিধা পাচ্ছে? আমাদের জেলা শহরগুলো পর্যন্ত, বিভাগীয় শহরগুলো পর্যন্ত যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় নাই। এখানে প্রশাসনকে মানে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। যদিও এটা বলা হয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমরা শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়তে পারিনি। আমাদের যেটা গড়া হয়েছে, আমরা স্থানীয় সরকার বলতে বুঝাই সেটা হলো কেন্দ্রীয় সরকারের শাখা সরকারে পরিণত হয়েছে। কার্যকর স্থানীয় সরকার পার্থক্য রয়েছে, ডেফিনেটলি পার্থক্য রয়েছে। তো এখানে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা যায়নি, যার কারণে হচ্ছে কি সমস্ত মানুষ, যেমন ঢাকা শহর মানুষের চাপ সইতে পারছে না, রাস্তাগুলো মানুষের চাপ সইতে পারছে না, তাহলে কি হবে? আমাদের দেশ এখানে জনবহুল দেশ, তারপরে সেখানেও এক ধরনের বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে মানুষকে প্রয়োজনে অপ্রয়োজনে বারবার ঢাকার আসতে না হয় শহরে না আসতে হয়, গ্রামে বসেই সুযোগ সুবিধা অবস্থানে বসেই দেশের ভালো সুযোগ সুবিধাগুলো তাকে তৈরি করে দিতে হবে। এবং আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমরা বেশ দুই একটি পত্রিকা একটি রিপোর্ট করেছে যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সেটি এখনো অসমাপ্ত। আপনি শুরুতেই যেটি বলছিলেন যে ৪৮ বছর পরে এসেও যদি মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো আমাদের অসমাপ্ত, এই কথাটি শুনতে হয়, তাহলে আসলে এই কথাটি শোনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে কি ধরনের অনুভূতি হতে পারে বা কি আমরা মিন করছি? খুবই দুঃখজনক ব্যাপার। এখানে মুক্তিযুদ্ধের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে ক্ষমতার কারণে, বিভিন্ন কারণে প্রভাব সৃষ্টি করে যারা অমুক্তিযোদ্ধারও অমুক্তিযুদ্ধের সুযোগ ভোগ করছে, আর মুক্তিযোদ্ধারা, আসল মুক্তিযোদ্ধারা যারা অস্ত্রতে যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে তালিকাভুক্ত হয়নি। বিশেষ করে মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, এটা ছিল কৃষকের যুদ্ধ, সাধারণ মানুষের যুদ্ধ, গরিব মানুষের সন্তানেরাই অস্ত্র হাতে লাঙ্গলের গুটি ছেড়ে রাইফেল ধরে যুদ্ধ করেছে। সেই কৃষক তারা এখনো অবহেলিত রয়ে গেছে, তাদের নামটা তালিকাভুক্ত হচ্ছে না, এবং এই তালিকাভুক্ত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তারা ঢুকতে পারছে না। অথচ ভুয়া মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা নেয়, বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তারা সরকারি চাকরিতে সুযোগ সুবিধা নিচ্ছে। এখনো ৪৮ বছরে আমরা এটাকে চিহ্নিত করতে পারিনি, এবং বিভিন্ন সময় বিতর্ক রয়েছে যে সেখানে দেখা যাচ্ছে যে প্রভাব সৃষ্টি করে
কিংবা রাজনৈতিক ক্ষমতার কারণে কিছু লোক যারা মুক্তিযুদ্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় একটা সবার কাছে গ্রহণযোগ্য এবং যোগ্য ব্যক্তিরা, হ্যাঁ কিছু কিছু লোক চিহ্নিত হয়েছে, যেমন কিছু আমলাদেরকেও বাদ দেওয়া হয়েছে যারা মুক্তিযুদ্ধ ভুয়া মুক্তিযুদ্ধ বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এখনো মুক্তিযুদ্ধের তালিকাটা সম্পন্ন করতে পারেনি। আমার মনে হয় এটা সম্পন্ন করাটা খুবই জরুরি। আর মুক্তিযুদ্ধদের তালিকায় শেষ কথা নয়, বরং ৭১ ঘাতকদের তালিকা ওটা তৈরি করা দরকার। সরকার অবশ্য বলেছেন, এখানে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন যে সেটাও তাদের উদ্যোগ গ্রহণ করেছে। আমার মনে হয় যে ৭১ দুটো জিনিস দরকার, গৌরবের যারা যুদ্ধ করেছে সে গৌরব কথা, এবং যারা সেদিন বিশ্বাসঘাতকতা করেছে সেটাও জাতির সামনে চিহ্নিত করা দরকার। কেন ইতিহাস ৭১ ইতিহাস যা ঘটেছে সেটাই, এখানে কোনো কিছু অতিরঞ্জিত করার কিছু নেই, কোনো কিছু গোপন করার না, কোনো কিছু লুকোচুরির ব্যাপার নাই। ইতিহাসের দেওয়ালে চুনকাম দেওয়া যায় না, ইতিহাসে যা ঘটেছে সেটাই স্পষ্ট হওয়াটা জরুরি বলে আমি মনে করি। চমৎকার বলেছেন আবু সাইদ খান। আরেকটি খবর সেটি হলো, আপনি জানেন যে উপজেলা নির্বাচন হচ্ছে, তৃতীয় ধাপে ১১৭টি উপজেলা নির্বাচন হয়েছে। আমরা আজকে সবগুলো পত্রিকায় দেখতে পেয়েছি যে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং তৃতীয় ধাপে ভোটারের উপস্থিতি ছিল ৪১.৪১%। তো আসলে এই আমরা জানি যে, আপনি জানেন এটা নিয়ে আপনি কথা বলেছেন, আপনি লিখেছেনও, আমি যতটুকু জানি যে একটি বড় রাজনৈতিক দল এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না, এটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। তো সেই কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে আবার তৃণমূল নেতাদের সিদ্ধান্তের একটি মতপার্থক্য রয়েছে। তো তারপরও আমরা এটাই দেখা যায় অধিকাংশ জায়গায় যে আওয়ামী লীগ মূল একজন প্রার্থী দিয়েছে, আর একজন স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছে। তো নিজেদের মধ্যেই দলীয় আদর্শ দিক থেকে তারা তো একই, নিজেদের মধ্যে এই ধরনের সংঘর্ষ, হামলা মামলা যে বিষয়গুলো তৈরি হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে, তার এই প্রক্রিয়ায় উপজেলা নির্বাচন তৃণমূল মানুষের অধিকার বা তাদের জীবনযাত্রার নিরাপত্তা দিতে কতটা কার্যকর ভূমিকা রাখবে? প্রথমত হচ্ছে যে আমরা তো ভোট প্রিয় জাতি, মানে নির্বাচন আসলে সারা দেশ মেতে ওঠে, উৎসবে পরিণত হয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে ভোটের সংখ্যা, মানে ভোট দানের সংখ্যা, তো ভোটদাতাদের সংখ্যা, তো সেখানে স্থানীয় সরকারে ৮০ ভাগ ছাড়িয়ে যায়, এবার কিন্তু ৪০ ভাগ, অর্থাৎ যে, এবং বিভিন্নভাবে চেষ্টা করে তো ৪০-এর উপর উঠছে না, এটা একটা ব্যাপার। এবং এখানে পর্যাপ্ত প্রায় অর্ধেকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী নেই। কেন নেই? হয়তোবা ক্ষমতার প্রভাবের কারণে দাঁড়াতে পারছে না, অথবা সে মানুষ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে। যেটাই হোক, এটা কোনো ভালো লক্ষণ না। অতএব এই যে নির্বাচন বিমুখতা কিংবা রাজনৈতিক বিমুখতা, এটা কল্যাণ বয়ে আনতে পারে না। এখানে আমাদের একটু ভাববার দরকার, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং অংশগ্রহণমূলক করাটা খুবই জরুরি। আর একটা হচ্ছে যে রাজনীতির ভিতর যে সহিংসতা, রাজনীতির ভিতর যে পেশি শক্তি এবং কালো টাকা ঢুকে গেছে, এটাকে মুক্ত করাটা খুব জরুরি। হ্যাঁ, বিরোধী দল নাই, প্রধান প্রতিদ্বন্দ্বী দল নাই, কিন্তু আওয়ামী লীগের ভিতর এই খুনোখুনি হচ্ছে, বিদ্রোহী এবং আওয়ামী লীগ প্রার্থী এবং বিদ্রোহী উপজেলায় আমরা কিন্তু সেটি দেখছি। আপনি যেটি বললেন যে একজনকে, নিজ দলের একজনকে কুপিয়ে হত্যা করেছে, সেই ঘটনা ঘটেছে। এখানে বিভিন্ন রকম অভিযোগ এসেছে, রাত্রে বাক্স বোঝাই করার অভিযোগ এসেছে। এগুলো মোটেই গণতন্ত্রের জন্য সহায়ক না। কেননা যে এখানে হ্যাঁ ভোট নিয়ে কারচুপি ইত্যাদি অভিযোগ ছিল, কিন্তু রাতে বাক্স বোঝাই করার যে অভিযোগটা এসছে, তো এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এমন ব্যবস্থা দরকার, ইভিএম ব্যবস্থার প্রসঙ্গে বলেছেন যে রাত্রে যাতে কেউ ভোট না দিতে, ভোট বাক্স বোঝাই করার অভিযোগ যাতে না ওঠে। তো সেইগুলো আমার মনে হয় খতিয়ে দেখা দরকার। এবং এখানে অলরেডি এটা আমার মনে হয় একটা জায়গা কত স্থগিত হয়েছে, দু একটা জায়গায়, তো আমার মনে হয় এই ব্যাপারটাকে আরো নিশ্চিত করা দরকার, ভোটদান প্রক্রিয়া আরো স্বচ্ছ করা দরকার এবং গ্রহণযোগ্য করা দরকার। এবং নির্বাচন সম্পর্কে এই বিমুখতা, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর না। চমৎকার। তবে এখানে আরেকটি বিষয় সম্পর্ক প্রশ্ন, সেটি হচ্ছে যে এই ভোটারদের উপস্থিতি যে দিন দিন কমছে, এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকতে পারে? নির্বাচন কমিশনের কাজ তো কেবলমাত্র নির্বাচন দেওয়া নয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন, এবং গ্রহণযোগ্য নির্বাচনের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অংশগ্রহণমূলক। অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে সম্ভব, এবং আস্থারও একটা ব্যাপার আছে, আস্থাটা ফিরিয়ে আনতে হবে জনগণের ভিতর। এই আস্থাহীনতা যেন নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে, এই আস্থাহীনতা যেটা দেখা দিয়েছে, সেটা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনকেও মানে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে তাকে। তো সেইভাবে তাকে জনগণকে সম্পৃক্ত করার কাজটাও তাকে করতে হবে। তাকে বুঝতে হবে যে তার একটা নির্বাচনের ডাক দেয়া
এবং নির্বাচনের পর ফলাফল ঘোষণা করা, এটা তার কাজ নয়। যেন তেন ভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করা তার কাজ নয়। নির্বাচনটার সাথে যাতে জনগণের সম্পৃক্তি ঘটে, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং জনরায় যাতে প্রতিফলিত হয়, এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবশ্যই এটা খতিয়ে নির্বাচন দেখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বলা যেতে পারে আমরা শক্তিশালী অংশ। গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই চেতনা থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ খুবই, করতে হবে। হ্যাঁ, তবে সবকিছু মিলে আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র তো কেবলমাত্র ভোট নয়, Right. গণতন্ত্র একটা মূল্যবোধ। এটা যদি আমরা জীবনে ধারণ না করি, দলের ভিতর যদি গণতন্ত্র না থাকে, সমাজের বিভিন্ন স্তরে যদি গণতন্ত্র না থাকে, কেবলমাত্র ভোটের ক্ষেত্রে গণতন্ত্র এটা কার্যকর হবে না, বাস্তবে তার প্রতিফলন ঘটবে না। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ এবং লালন করতে হবে, এটাকে চর্চা করতে হবে, তাহলেই ভোটের ক্ষেত্রেও এটা সেটা তারই প্রভাব আমরা বা উপস্থিতি দেখব। ইত্তেফাকের একটি প্রধান খবর, সেটা হলো নিম্ন আদালতের সুবিধা বেড়েছে কিন্তু বিচার প্রার্থীদের কষ্ট কমেনি। সেইটা তো ঠিকই যে আমাদের যে বিচার প্রক্রিয়াতে একটা সমস্যা রয়েছে, যে বিচার পাওয়াটা এখানে একটা কঠিন ব্যাপার এবং এখানে একটা অর্থযোগ রয়েছে, যে বিচার পেতে হলে তাকেও উকিল রাখতে হয় এবং তাকে বিভিন্ন রকম ভাবে সেই অর্থযোগ এবং হয়রানি ইত্যাদি রয়ে গেছে। বিচার যথাসময় সম্পন্ন হয় না এবং বিচার, বিশেষ করে দেওয়ানি মামলার কথা তো বাদ দিলাম, হয়তোবা যিনি শুরু করেন তার ছেলে কিংবা ছেলে কেন নাতি গিয়ে শেষ করতে হয়। তো এইগুলো রয়েছে। এমনকি ফৌজদারি মামলার ক্ষেত্রেও কিন্তু এসব ব্যাপারটা রয়েছে, যে কারণে এখানে ন্যায় বিচারের শর্ত হচ্ছে বিচারটাকে দ্রুত সম্পন্ন করা এবং দ্রুত সম্পন্ন মানুষ আস্থা হারিয়ে ফেলছে। ওই যে আমরা দেখলাম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সিলেটে যে ছেলেটাকে মারা গেছে, যাকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে, তারা বলছে দ্রুত বিচার, অর্থাৎ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। কিন্তু এত সহজে তো বিচার করা সম্ভব না। কিন্তু কেন এটা বলছে? কেন তার আস্থাটা হারিয়ে ফেলছে, যে বিচারটা হবে এমন ভরসাটা পাচ্ছে না। কেন বিভিন্ন সময় আমরা দেখি মামলাগুলো সামনে আসে কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার হয় ইত্যাদি হয়, কিন্তু শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যায়। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় বিচারটাকে দ্রুত এবং ত্বরান্বিত করা দরকার। এই জন্য বিচার ব্যবস্থার একটা সামগ্রিক পরিবর্তনটা দরকার। এখানে একটু যোগ করতে চাই, সেটি হলো আবু সাইদ খান, যে মামলার সংখ্যা বাড়ছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা দেখছি যে আমাদের কিন্তু আদালতে যে মামলাগুলো নিষ্পত্তি হয়, কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে, সমষ্টি পর্যায়ে কিন্তু বিভিন্ন মামলা অথবা বিভিন্ন ধরনের অপরাধের ঘটনার বিচার হতে পারে। যেমন আমাদের গ্রাম আদালত রয়েছে, আমাদের আরবিট্রেশন কাউন্সিল রয়েছে, কিন্তু সকল মামলাকে একেবারে আদালত পর্যন্ত নিয়ে আসা, থানা থেকে তো অনেক মামলা গ্রাম আদালতে ট্রান্সফার করে দিতে পারে বা সেখানে নিষ্পত্তির সুযোগ দিতে পারে, কিন্তু সেই জায়গাটি খুব শক্তিশালী ভাবে শুরু হচ্ছে না। এই রয়েছে আমাদের দীর্ঘদিন ধরে গ্রামের সালিশের মাধ্যমে বিভিন্ন ভাবে, যদিও সেটা পলিটেড হয়ে গেছে, অনেক আইনও আছে। 2006 সালের একটি গ্রাম আদালত আইনও আছে, আইনও রয়েছে, গ্রাম আদালত রয়েছে। তার বাইরেও সেখানে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, অর্থাৎ যে বিকল্প বিচার ব্যবস্থা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, এই ধরনের ব্যবস্থা করা যেতে পারে। এটাকে সংক্ষেপে এডিআর বলছে। হ্যাঁ, এডিআর বলছে এবং এইটাকে কিছু কিছু এনজিও এই ব্যাপারে কাজ করছে। আমার মনে হয় এই ব্যাপারটাকেও আমরা বিবেচনায় নিতে পারি। কিন্তু সমস্ত কিছুই আদালতে গিয়ে এর সমাধান হবে না, অনেক কিছুই আদালতের বাইরে এর সমস্যার সমাধান করা দরকার। বিশেষ করে আপনি এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলেছেন, আপনি জানেন একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, যে পারিবারিক বিষয়গুলো, সমষ্টির অনেক সমঝোতামূলক বিষয় রয়েছে যেগুলো ভিকটিম এবং অফেন্ডার মিলে যেটি সমঝোতা করা সম্ভব, সেই বিষয়গুলো দেখি আমরা একেবারে উচ্চ পর্যায়ে আদালতে বা চলে আসে। তো সেই জায়গাগুলো আসলে তৈরি হচ্ছে না কেন? এখানে পিছনে অন্য কোনো ইকুয়েশন বা রাজনীতি অথবা ক্ষমতার প্রভাব আপনি লক্ষ্য করেন কিনা? না, সেটা হচ্ছে যে এর জন্য যে কার্যকর উদ্যোগটা দরকার, ব্যবস্থাটা গড়ে তোলা দরকার। এখানে যেমন আদালতের বাইরেও সেখানে এমনকি সেখানে বিচারকরা এ ব্যাপারে সহায়তা করতে পারে, যে আদালতের বাইরেও যাতে ব্যবস্থাটা হতে পারে, বিকল্প বিচার ব্যবস্থা যাতে, হ্যাঁ, সেই ধরনের এটা আমার মনে হয় এটা একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা বিভিন্ন জায়গায় যে ব্যবস্থাটাকে এনশিওর করা দরকার, গড়ে তোলা দরকার, কিন্তু সেই কাঠামোই গড়ে উঠছে না, কিংবা সেই সংস্কৃতি গড়ে উঠছে না। গ্রাম আদালত ইত্যাদি রয়ে গেছে, সেটাও রাজনীতিক কারণে ওটা খানিকটা অনেকটা বিকৃত, পলিটেড হয়ে গেছে, সেটা থেকে মুক্ত হওয়া দরকার। সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। একই সাথে জানিয়ে রাখি, আজ পত্রিকা অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।